জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে যাচ্ছে। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ৪ এপ্রিল বৈঠকটি অনুষ্ঠিত হবে। এ নিয়ে আরও জানাতে থাইল্যান্ড থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, জানাবেন বহুল প্রতীক্ষিত ইউনূস মোদী বৈঠক নিয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে? ফরহাদ, আপনি বলছিলেন বহুল প্রতীক্ষিত একটি বৈঠক। আসলে এটি অবশ্যই বাংলাদেশের তরফ থেকে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছিল এর আগেও যে দুই সরকার প্রধানের বৈঠক হবার ব্যাপারটি নিয়ে, এবং সেটি কিন্তু এতদিনও ইতিবাচক কোনো সাড়া মেলেনি। অবশেষে বিমস্টেক সম্মেলন শুরু হলো আজকে থাইল্যান্ডে, এবং থাইল্যান্ডের ব্যাংককে আজকে যে হোটেলে আমি দাঁড়িয়ে রয়েছি সেই হোটেলেই আজকে প্রথমে সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। আমরা পররাষ্ট্র সচিবের কাছে জানতে চেয়েছিলাম আসলে বৈঠকের অগ্রগতি কতদূর। তিনি দুপুরেও জানিয়েছিলেন যে ভারতের পক্ষ থেকে একটি ইতিবাচক সাড়া মিলেছে, এবং পরে আমরা বিকেলে জানতে পারি যে ভারত এবং বাংলাদেশের এই দুই সরকার প্রধানের বৈঠকটি হচ্ছে আগামী ৪ এপ্রিল শুক্রবার বিকেল ৩টার দিকে, অর্থাৎ বিমস্টেক সম্মেলন হবে ৪ তারিখ সকালে প্রধান উপদেষ্টা সহ এই বিমস্টেকের যে ৭ সদস্য ভারত, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, এদিকে শ্রীলঙ্কা এবং নেপাল, ভুটান সহ বাংলাদেশ এবং সেই ৭ দেশের শীর্ষ সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের যে সম্মেলন, সেই সম্মেলন শেষে সাইডলাইনে প্রধান উপদেষ্টা এবং নরেন্দ্র মোদীর বৈঠকটি হতে যাচ্ছে। এটি বহুল কাঙ্ক্ষিত, কারণ ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় এবং সেখানে আশ্রয় নেয়, তারপর থেকেই ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি করে বাংলাদেশের জনগণ, এবং বাংলাদেশের আদালতেও যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার সাজা হয় বা শেখ হাসিনার অপরাধ প্রমাণিত হয়, তখন থেকেই বাংলাদেশ সরকার ভারতকে আমন্ত্রণ জানিয়েছে যে শেখ হাসিনাকে যেন ফেরত পাঠানো হয়। এদিকে আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা সহ সাবেক আওয়ামী লীগের আরও শীর্ষ নেতারা ভারতে অবস্থান করছেন, ভারতে পালিয়ে রয়েছেন, এবং বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে বলা হচ্ছে, কিন্তু ভারত সেভাবে সাড়া দেয়নি। এখন প্রধান উপদেষ্টার সঙ্গে ডক্টর ইউনূসের সঙ্গে এই নরেন্দ্র মোদীর বৈঠকে সেই শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারটি আলোচনা আসবে কিনা, এবং বাণিজ্য এবং দুই দেশের যে টানাপোড়েন চলছে, রাজনৈতিক অস্থিরতা চলছে, সেটা আসলে কতটা কাটিয়ে উঠবে, এটি এখন আন্তর্জাতিক ভাবে একটি আলোচনায় তৈরি হয়েছে, এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পরিবর্তিত পরিস্থিতির পর বাংলাদেশ ভারত সরকার প্রধানের এই বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। এ ছিল ফরহাদ, থাইল্যান্ড থেকে সবশেষ খবর। উপদেষ্টারা জনগণের বাইরে গেলে বিএনপির সমর্থন করবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি আগে নির্বাচন পরে সংস্কার চায়, এটা মিথ্যা ও ভ্রান্ত ধারণা। বলেন, বিএনপিকে টার্গেট করে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির কেউ অপকর্ম চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ওদের মিডিয়া সাইড নিয়ে ওরা বুঝুক, আর ওদের মিডিয়া সাইডে যে ডিসইনফরমেশনগুলো চালু থাকে, ডিসইনফরমেশনের, আপনার মিথ্যা প্রচারের, অপপ্রচারের একটা কারখানা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া। আর তাছাড়া সোশ্যাল মিডিয়া আপনারা সবাই দেখে, জানে, আমি দেখি না। ওদের মিডিয়া সাইড নিয়ে ওরা বুঝুক, আর ওদের মিডিয়া সাইডে যে ডিসইনফরমেশনগুলো চালু থাকে, এটা আপনারা নিজেরাও পড়লে আপনাদেরও বুঝবেন যে এগুলো সব মিথ্যা বয়ান দিচ্ছে তারা। লন্ডনের পার্কে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ঘুরলেন ছেলে তারেক রহমান। মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমান ছাড়াও তার পরিবারের অন্যান্য সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও এ সময় সেখানে ছিলেন। মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ৮ জানুয়ারি থেকে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন।
5 আগস্টের পর দেশে জঙ্গিবাদের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর কয়েকটি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ঈদ পুনর্মিলনের উদ্দেশ্যে খিলগাঁও, ভাটারা ও বাড্ডা থানা পরিদর্শন করে উপদেষ্টা বলেন, সবাই মিলে জঙ্গিবাদ দমনে কাজ করতে হবে। ধীরে ধীরে পুলিশের মনোবল ফিরে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমানে ভালো রয়েছে, তবে এক্ষেত্রে আরও ভালো করার সুযোগ আছে। পাশাপাশি কোনো মামলায় বিনা অপরাধে কেউ যেন হয়রানির শিকার না হয়, সেক্ষেত্রেও সতর্ক থাকার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। ইনভেস্টিগেশনটা খুব প্রপারভাবে করতেছি। শুধু থানার ইনভেস্টিগেশন হবে না, এই জন্য কিন্তু আমরা আইজি লেভেল আমরা একটা কমিটি করে দিছি, যেন কোনো রকমে কোনোভাবেই কোনো নিরীহ লোক যেন সাজা না পায়। বাংলাদেশের চরম বা উগ্রপন্থার সুযোগ কাউকে নিতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আসিফ মাহফুজ আলম। তিনি বলেন, আলোচনা ও সতর্কতার কাজ না হলে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে হার্ডলাইনে যাবে সরকার। সকালে কুমিল্লায় গণ অভ্যুত্থানের সময় কুমিল্লায় শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থা যেন মাথা চাড়া দিতে না পারে, সেই চেষ্টা অব্যাহত রয়েছে। এ সময় গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের গুণগত সংস্কার চায়। কোনো ধরনের উগ্রপন্থা, ধর্মীয়, রাজনৈতিক কোনো রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে, বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি, এটা যাতে আমরা সাধন করে যেতে পারি এবং নির্বাচনের মাধ্যমে যথাসময়ে আমরা যাতে গণতান্ত্রিক একটা রূপান্তরে ভূমিকা রাখতে পারি। পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমস মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, অবৈধ টাকা ব্যবহার করে তারা বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে। আঙ্গুল দিয়ে দেখান তো দেখি যে বাংলাদেশে কে কোথায় কোন জায়গায় জঙ্গিবাদের উত্থান হয়ে একটা বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে। শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যা করেছেন এটা প্রহসন, তামাশা এবং নাটক। আন্তর্জাতিক বিশ্বকে তিনি দেখাতে চেয়েছেন বাংলাদেশে জঙ্গিবাদ আছে, ইসলামী উগ্রবাদের উত্থান হতে পারে শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে পরে। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। ঈদের তৃতীয় দিনও প্রিয়জনের সঙ্গে ছুটি উদযাপন করতে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। পাশাপাশি দুর্ভোগ এড়াতে ছুটি শেষের আগেভাগে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন নগরবাসী। বুধবার রাজধানীর রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনালে দেখা যায় যাত্রী প্রবেশ ও বাহিরের মিশ্র চিত্র। ঘরমুখ মানুষের চাপ দেখা যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে। অনেক যাত্রী আগেভাগে এসে প্ল্যাটফর্মে এসে বসে থাকেন। ঈদে লম্বা ছুটির ফলে সুবিধামতো সময়ে যাত্রা বেছে নিয়েছেন যাত্রীরা। কর্মস্থল থেকে ছুটি পাওয়া আর ভোগান্তি এড়াতে ঈদের পর যাত্রা বেছে নিলেও যাত্রাপথে ভিড় এড়াতে পারেননি। এদিন ঈদ ছুটি শেষে ঢাকায় ফেরা যাত্রীদের উপস্থিত দেখা যায় রেল স্টেশনে। ভোগান্তি এড়াতে ছুটি শেষের আগেই ফিরছেন নগরবাসী। এদিকে ট্রেনের মতো সড়ক পথেও দেখা যায় একই চিত্র। যানজট এড়াতে ঈদ উদযাপন শেষে আগেই ঢাকায় ফেরার কথা বলছেন যাত্রীরা। তবে ঈদ যাত্রার মতো ফিরতি যাত্রাতেও ভোগান্তির অভিযোগ নেই।
আগের দিকে টিকিটগুলো সহজে পাওয়া যায়, পরে টিকিট পাইতে ঝামেলা হবে, এই কারণে আগেভাগে চলে আসে। এখন আগে ভাগে চলে আসছি কারণ পরে জামজট হবে। রিল্যাক্সে যাওয়ার জন্য একটু 3 দিন পরে যাওয়ার সিদ্ধান্ত আর কি, কিন্তু মোটামুটি ট্রেন লেট প্লাস হচ্ছে ভিড় যথেষ্ট মানে অনেক। ঈদের তৃতীয় দিনে ট্রেনের সিট পাচ্ছি না, দাঁড়ায় দাঁড়ায় বেবি নিয়ে কোলে করে নিয়ে যাইতে হইতেছে। ঈদের 3 দিন আগে চলে গেছি আর এখন চলে এসছি আগে, যে আরো পরে আসলে তো জামজট পড়বে। ঈদ উল ফিতরের ছুটিতে পর্যটকদের সমাগমে সরগরম পর্যটন কেন্দ্রগুলো। ঈদের তৃতীয় দিন পরিবার পরিজন নিয়ে দর্শনীয় স্থানগুলোতে ভিড় করছেন ভ্রমণ প্রেমীরা। সমুদ্র থেকে পাহাড় সব জায়গায় চলছে ঈদের আনন্দ। ঈদের ছুটিতে আজও পর্যটন কেন্দ্র কুয়াকাটায় নেমেছে পর্যটকদের ঢল। হোটেল, মোটেল, রেস্টুরেন্টগুলোর 95 থেকে 100% বুকিং হয়েছে। বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান। এদিকে লাখো দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত পর্যটন জেলা মৌলভীবাজার। লাউয়াছড়া জাতীয় উদ্যান, আমানিপুর পার্ক, চা বাগান, মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত সহ দর্শনীয় স্থানসমূহে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পর্যটকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ কক্সবাজার। তপ্ত রোদে, সাগরের নোনা জলে জলকেলি দাপাদাপিতে উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা। জীবনানন্দের রূপসী বাংলা খ্যাত সৈকত সৌন্দর্য জেলা বরগুনার পর্যটন স্পটগুলোতে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। এখানে চারপাশে বিছিয়ে রাখা হয়েছে শুভ্র মেঘের চাদরের নিচে রয়েছে সবুজ বনারাজিতে ঘেরা অসংখ্য ছোট বড় নদ নদী, সমুদ্র ও স্নিগ্ধ দ্বীপ বনন, যা আকৃষ্ট করছে পর্যটকদের। প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর আর আবহাওয়াটাও সুন্দর আছে, যার জন্য খুবই ভালো লাগছে। ঈদের আনন্দতে আসছি, ঘুরতে ভালো লাগতেছে। মানুষ একটু বেশি আর কি, এজন্য তেমন ভাবে এনজয় করতে পারতেছি না মানুষের জন্য। পুরোদমে টুরিস্ট এসেছে এবং লাউয়াছড়া জাতীয় উদ্যানে আমরা ট্যুর গাইড হিসাবে অনেক কাজ করতেছি। অনেক টুরিস্ট, সারাদিন ধরেই টুরিস্ট আছে, তার মধ্যে বিদেশি টুরিস্টও আছে। মোটামুটি টুরিস্ট অনেক ভালো। সাগর সৈকত দেখলে তো মানুষের এমনি মনটা নরম হয়ে যায়, খুব ভালো লাগে। প্রথম আসলাম ভাইয়া, একটু ভালোই লাগতেছে। চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের সঙ্গে 2 মাইক্রোবাসের সংঘর্ষে নারী শিশুসহ 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। সকাল 7:15টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বেপরোয়া গতির রিল্যাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আরেকটি মাইক্রোবাস পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 7 জন নিহত হন। এ সময় আহত অবস্থায় 7 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আরও 3 জনকে মৃত ঘোষণা করে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিহতদের বেশিরভাগই একই পরিবারের সদস্য। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে 8 জন লাশ এবং পরক্ষণে যে চট্টগ্রাম মেডিকেল শুনতে পারছি 2 জন মারা গিয়েছে। গাড়ির যে ওভারটেকিংটা হয় তার কারণে কিন্তু বিশেষ করে আমাদের যে ছোট গাড়িগুলো আছে এগুলো কিন্তু দুর্ঘটনার কবলে পড়তেছে। রিল্যাক্স যে গাড়িটা, বাস গাড়িটা চট্টগ্রামের দিকে যাচ্ছিল, আর যে হাইস গাড়ি যে 2টা ছিল এরা কক্সবাজারের দিকে যাচ্ছিল। এটা মুখোমুখি সংঘর্ষের কারণে টোটাল আমাদের নিহত সংখ্যা হচ্ছে এখানে 8 জন এবং আর বাকি 4 জনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। মিয়ানমারের ভয়াবহ ভূমিকম্পের প্রায় 100 ঘন্টা পর রাজধানী নেপিদোর ধ্বংসস্তূপের ভেতর থেকে 2 জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এর মধ্যে 63 বছর বয়সী এক নারী রয়েছেন বলে জানা গেছে। দেশটিতে বিশুদ্ধ পানি, ওষুধ ও জরুরি স্বাস্থ্যসেবা আর আশ্রয় সংকটে ভুগছেন বাসিন্দারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রায় 10,000 ভবন ধসে পড়ায় আশ্রয় হারিয়ে আর আফটার শক আতঙ্কে
5 দিন ধরে রাস্তায় তাঁবু খাটিয়ে থাকছে লাখ লাখ মানুষ। 7.7 মাত্রার ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা 2800 ছাড়িয়েছে। এমন অবস্থায় ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয় সত্ত্বেও দেশদ্রোহীদের অস্ত্রবিরতির আহ্বান প্রত্যাখ্যান করলেন মিয়ানমারের সেনাপ্রধান। সাময়িক অস্ত্রবিরতির জন্য দেশটির 3টি সশস্ত্র গোষ্ঠীর আহ্বান প্রত্যাখ্যান করে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাই জানিয়েছেন, জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে সেনাবাহিনী। পাকিস্তানের মাটিতে চলতি মাসেই শুরু হচ্ছে 2025 নারী বিশ্বকাপের বাছাই পর্ব। আগামী 5 থেকে 19 এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। 3 এপ্রিল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করবে নিগার সুলতানা জ্যোতির দল। বাছাই পর্বের বাধা পেরোতে ব্যাটারদের ভালো করা ও বোলারদের ইকোনমিক্যাল থাকার লক্ষ্যের কথা জানিয়েছেন টাইগার্স অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওয়াইজ বেটার খেলতে পারে এবং স্পেশালি যদি ব্যাটিং ইউনিট রান করতে পারে, কারণ সবাই আমরা জানি পাকিস্তানের উইকেটগুলো কেমন হয়, অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি। সেখান থেকে যদি ব্যাটিংয়ে আমরা ভালো স্টার্ট করে দিতে পারি এবং আমাদের বলাররা কিন্তু দুর্দান্ত, সবসময় আমাদেরকে অনেক বেশি ব্যাকআপ দেয়। যখন আমরা এখানে আমাদের মাটিতে খেলি তখন ডিফারেন্ট ওয়াইজ খেলি, কিন্তু ভালো উইকেটে যাই একটু স্ট্রাগল করতে হয়। কিন্তু এই জায়গা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের যার ক্যারেক্টার থেকে বের হয়ে আসে এবং ডিফারেন্ট টাইপস অফ ক্রিকেট খেলা। কারণ মডার্ন ক্রিকেটে এখন আগের ধাঁচে যদি আপনাকে দেখলাম যে আমি 200 রান করবো, সেটাকে ডিফেন্ড করবো, এটা অনেক ডিফিকাল্ট ভালো উইকেটে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।